মগের মুলুক নাকি? স্বার্থ হাত দুটো আরো শক্ত করে ধরল, এক হাঁটু তুলে রাখলো ওর কোমরের পাশে। তুষি মনে পড়ল সেই পার্টির রাতের কথা। সোফাতে সেই দিনও লোকটা ওকে এইভাবেই আষ্টে পৃষ্ঠে আটকে রেখেছিল। অমনি হকচকিয়ে বলল, কি হচ্ছে কি? কাল আমার ঘুমাতে কত কষ্ট হয়েছে জানো? সদ্য বিবাহিত পুরুষ, অথচ পাশে বউ নেই। এই ভুলের জন্য তোমাকে একটা পানিশমেন্ট দিতে ভীষণ ইচ্ছে করছে। দেই। স্বার্থের কণ্ঠ খাদে নেমে যায়। হুট করেই কেমন পাল্টে যায় চোখ মুখ। তুষি ঢোক গিলে বলল, পানিশমেন্ট? কিসের? ঘুমায়নি, ছটফট করেছি, ক্ষমা চাও। কি? না চাইলে ছাড়বো না। তুষি আজ আর তর্ক বিতর্ক চায় না। দরজাটা ঠাক করে খোলা, তার মধ্যে বিছানার ওপরে এভাবে চেপে ধরা রয়েছে। আব্বাসের তো লোক নিয়ে এখনই আসার কথা। মামলা শেষ করতে ঝটপট বলল, ক্ষমা করে দিন প্লিজ। স্বার্থ ক্রূর হাসল। এভাবে না, বলো আমি বুঝতে পারিনি, আমার অপরাধ মার্জনা করুন। তুষি নাক মুখ কুচকায়, কিন্তু বলতে নাই কথাটা, অথচ হা করতেই স্বার্থ বলল, বাংলায় না, ইংরেজিতে বলো। এবার তুষি মুইয়ে গেল, ফাটা বেলুনের মতো মুখ করে আওড়ালো, আই ইউ ইউর উফ, এত বড় কথার ইংরেজি আমি জানি না তো। স্বার্থ কাঁধ উঁচিয়ে বলল, আমি শিখিয়ে দিচ্ছি, বলো আই ব্যাডলি ওয়ান্ট টু টেস্ট ইয়োর লিপস। আই ওয়েট। স্বার্থ এক হাত দিয়ে চটপট ওর ফোন বের করলো। তুষি তবদা খেয়ে বলল, ফোনে কি করবেন? প্রমাণ রাখবো, যাতে আর এরকম না করো। এইসবের আবার কি দরকার? তুমি তোমার কথা বলো। কি যেন বলবো? স্বার্থর মাঝে তাড়া নেই, বলে দিল সেই আগের মতো আস্তে ধীরে, মিস্টার হাজব্যান্ড, আই ব্যাডলি ওয়ান্ট টু টেস্ট ইয়োর লিপস। তুষি চিবুক নামিয়ে নিল। হাজব্যান্ড মানে তো জানে। স্বার্থকে প্রথমবার এই সম্বোধন করবে। গাল লাল করে উচ্চারণ করলো। মিস্টার হাজব্যান্ড, আই ব্যাডলি ওয়ান্ট টু টেস্ট ইয়োর লিপস। স্বার্থ দুষ্ট হেসে ক্যামেরা নামালো, সরিয়ে রাখলো পাশে। তুষি বলল, হয়েছে না? এবার হাত ছাড়ুন, উঠুন। এত তারা কিসের? আগে যা বললে তা করো। তুষি ভ্রু কুচকালো। কি করব? টেস্ট মাই লিপস। স্বার্থ ঠোঁট বাড়াতেই তুষি হতভম্ব হয়ে বলল, এই এটার মানেটা কি? মানে পরে বোঝাবো, নাও ডু ইট। আপনি নিশ্চয়ই আমার সাথে প্রতারণা করেছেন। কি যেন বলে? স্বার্থ বলে দিল, চিটার। হ্যাঁ হ্যাঁ, তাই আপনি ওটাই করেছেন। করেছে। ছি, বিটকেল বেঈমান শয়তান। এত কথা ভালো লাগছে না, যা বলেছো তা করো, না হলে ভিডিও লিভিং রুমের টেলিভিশনে ছেড়ে দেবো। কি? তুষির অগোছালো চোখটা হঠাৎ দরজায় পড়ল। তুরন্ত থমকে গেল চেহারা। ছটফটিয়ে চাপা কণ্ঠে বলল, দিদুন? স্বার্থ নিরুৎসাহিত বলল, হ্যাঁ দিদুন তো, আজ আর বোকা হচ্ছি না। তুষি অসহায় কণ্ঠে বলল। সত্যি দিদুন এসেছে? স্বার্থ একটা আঙ্গুল তুলে ঠোঁটে স্লাইড করতে করতে বলল, আসুক না, আজ দিদুন কেন, গোটাবারের মানুষ এলেও ছাড়বো না। পেছন থেকে কেউ বলল, তা ভালো কথা, কিন্তু দরজাটা অন্তত বন্ধ করে নাও। স্বার্থর দুষ্টুমি থমকে যায়। ঝট করে পিছু ফিরে সে। জয়নব মুচকে হেসে বললেন, আমি কি একটু পরে আসবো? স্বার্থ ছিটকে সরে এলো। চসূচক শব্দ করে ঘাড় ডানল এক হাতে। তুষি চোখে মুখ খিচে উঠে দাঁড়ালো কোনো রকম। দুজন দুদিকে ফিরে রইল, যেন মরে গেল অস্বস্তিতে। জয়নব গলা ঝেড়ে বললেন, চেক আপ করবো বলেছিলাম, তাই দেখতে এসেছি, গিয়েছে কিনা। না থ্যাঙ্কস, আসছি। কেমন তাড়াহুড়ো করে ফোনটা পকেটে তুলতেই বেরিয়ে গেল স্বার্থ। জয়নব বললেন, থ্যাঙ্কস কি জন্য দিলা? এ সময় আসার জন্য বুঝি? তুষির কুণ্ঠা চওড়া হলো আরো। কি যে করবে বুঝতেই পারল না। পালানোর রাস্তা আছে কোথাও? উসখুস করতে করতে নাক কান ঘাড় ঘষল নিজে। জয়নব ডাকলেন, তুষি, বসতে বলবে না আমাকে? মেয়েটা সংবিত ফিরল বোধ হয়। কেমন হড়বড়িয়ে বলল, হ্যাঁ মানে দিদুন, শুয়ে আছো কেন? বসো না। হ্যাঁ। না 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 না, মানে বসে আছো কেন? দাঁড়াও না। আই, না না, সরি সরি, দাঁড়িয়ে আছো কেন? বসো না। জয়নব হেসে ফেললেন। কাছে এসে মাথায় হাত বুলিয়ে বললেন, এত লজ্জা পেতে হবে না। তোমাদের দুজনকে সব সময় ঠিক হোক আমি খুব করে চাই। প্রশ্রয় পেয়ে দিদুনের বুকে মাথা রাখল তুষি। নিষ্প্রভ চোখে ভাবল, সব কি সত্যি ঠিক হবে? মানুষটা যে এখন অব্দি ওর অভিমানটাই বুঝলো না, ক্ষমাও চাইলো না, আর না একটুখানি সাফাই দিল আজও। ভালোবাসলে বলে না কেন? কেন বলছে না তুষি সব ভুলে এসো আবার এক হই?
ঘেমে নিয়ে বাইরে থেকে মাত্রই ঘরে ঢুকলো ইউষা। পরপর 3টা ক্লাস ছিল আজ। ক্লান্তি ছাড়তে সোফায় মাথা এলে বসলো ও। কাঁধের ব্যাগটা নামিয়ে রাখতে রাখতে বলল, মা, এক গ্লাস ঠান্ডা পানি দাও। রেহনুমা নিচেই নেই। উত্তর এলো না, তবে মিনিট বাদেই মুখের সামনে একটা পানির গ্লাস হাজির হলো। চোখ ঘুরিয়ে ফিরল ইউষা। তুষি মুচকি হাসছে, সঙ্গে সঙ্গে ইউষার চেহারা তলিয়ে গেল আধারে। অপ্রস্তুত হয়ে পড়ল একটু। মাথা নত করে গ্লাসটা হাতে ধরল সে। খুলল না, মুঠোয় ধরেই রাখলো শুধু। তুষি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু না, ইউষা মুখে কুলুপ এঁকেছে, পানিও তো খাচ্ছে না। তুষি দীর্ঘশ্বাস ফেলে ঘুরে যেতে নেয়। চট করে হাতটা ধরে ফেলল ইউষা। তুষি, ও থামলো, ফিরল আবার। ইউষা মাথা নুইয়ে বলল, চলে যাচ্ছ কেন? তুমি তো থাকতে বলনি। ইউষা অনুনয় করে। একটু বসবে আমার পাশে? খুব স্বাভাবিক হাসি ঠোঁটে নিয়েই হেঁটে এসে বসল তুষি। ঈশার কানের পাশ বেয়ে ঘাম পড়ছে। ও যত্ন নিয়ে ওনা দিয়ে মুছে দিল সেইটুকু। জিজ্ঞেস করলো, বাইরে কি অনেক রোদ? মুখটা কেমন লাল হয়ে গেছে। ঈশার বুক মুচড়ে উঠল, কান্না পেল। ঠোঁট ভেঙে গেল সেই দুঃখের তোড়ে। ধরফর করে তুষির হাত দুটো ধরে বলল, আমাকে মাফ করে দাও তুষি, আমার ভুল হয়ে গেছে। তুষি তাজ্জব হয়ে বলল, তুমি কেন মাপ চাইছো? তোমার দোষ কি? আমি তো সব করলাম। আমি যদি তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল না করতাম, তুমি তো বিয়েতে রাজি হতে না। এত প্রেশার পড়তোই না তোমার ওপর, কিছুই হতো না এসব। আমার জন্যই তুমি পালিয়ে যাচ্ছিলে, আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার ভালোর জন্যই করতে চেয়েছিলাম। যখন দেখলাম মেজো ভাইয়া দিনের পর দিন তোমায় কাঁদাচ্ছে, অবহেলা করছে, তোমার সামনে দিয়ে আইরিনকে বিয়ে করতে চাইছে, আর অন্যদিকে অয়ন ভাই ভালোবাসার ঝুড়ি নিয়ে বসে আছে তোমার জন্য, তখন আমি আর কোনো উপায় পাইনি। আমার মনে হয়েছিল তুমি কেন কাঁদবে? তুমিও তো ভালো থাকার ডিজার্ভ করো, তাই না? সুখ পাও না তোমার, আর সেই সুখ অয়ন ভাই হলে তো ক্ষতি নেই। কিন্তু কোত্থেকে যে কি ঘটে গেল, কাল যখন মা তোমাকে মারলো, ওই চটটা তোমার চেয়েও বেশি আমার গায়ে লেগেছে তুষি। আমি তখন চেয়েও বলতে পারিনি এর পেছনে আমি দায়ী। তখন অয়ন ভাই যা পাগলামি করেছিল, যদি জানতো আমার কথাই তুমি বিয়েতে রাজি হয়েছিলে, ভাবতো আমি ওকে করুণা করেছি। তারপর যে কি করতো কে জানে, হয়তো জেদের বশে নিজের ক্ষতিই করে দিত। সব মিলিয়ে আমি নিজেই এত এলোমেলো হয়ে গিয়েছিলাম, আমি চেয়েও কিছু করতে পারলাম না। সব শুধু দর্শক বনে দেখলাম, শুনলাম। কত বড় অপরাধ আমার! আল্লাহ, আমি তো ক্ষমারও অযোগ্য। আর সেই জন্য কাল হাজারবার চেয়েও আমি তোমার সামনে এসে দাঁড়াতে পারিনি। কোন মুখে আসবো বলো, কোন মুখে? ইউষা দুহাতে মুখ চেপে হু হু করে উঠল। তুষি ব্যতিব্যস্ত হয়ে বলল, ইউষা, আমি আমি সব ভুলে গেছি। তোমার উপর আমার কোনো রাগ নেই। এগুলো আমার ভাগ্যে লেখা ছিল। আর যা লেখা তা তো হবেই। তুমি আমার উপর রেগে নেই? প্রশ্নটা আমার করা উচিত। তুমি রেগে নেই তো? আমি রাগ করব কোন যুক্তিতে বলো? কি যুক্তিতে? তাহলে এসব কথা বাদ দাও। আমরা আমাদের কথা বলি। শেষ কতদিন ওই দুই ভাই ছাড়া আমাদের কথা হয়নি ইউষা। আমাদের দু বোনের কি আলাদা কোনো কথা নেই? ইউষা চেয়ে রইল ভেজা চোখে। পরপর আকুল হয়ে বলল, একবার জড়িয়ে ধরবো তোমায়? মনে হচ্ছে আমরা একে অপরকে অনেক দিন জড়িয়ে ধরিনি। তুষি হাসল, নিজেই ধরল হাত বাড়িয়ে। সময় কাটল কিছুক্ষণ। ইউষা চোখ মুছল, সহজ হলো। ভুলে গেল গত দুদিনের সব কোলাহলের এবং মৃদু হেসে বলল, নাকফুল পরায় তোমায় কেমন অন্যরকম লাগছে। নববিবাহিতা সুন্দরী নারী, ভাইয়া কিনে দিয়েছে। তুষি চিবুক নুইয়ে মাথা নাড়ল, মনে মনে বলল, শুধু কি কিনে দেয়া, পরিয়েও দিয়েছে। ইউষা বলল, আমি এমন দোটানায় আছি নিজেকে নিয়ে। একদিকে অয়ন ভাইয়ের সাথে তোমার বিয়ে না হওয়ার কষ্ট হচ্ছে, আরেকদিকে মেজো ভাইয়ার সাথে সব মিটে যাওয়ার আনন্দ হচ্ছে। কোন দিকে যাব বুঝতে পারছি না। অয়ন ভাই খুব ভেঙে পড়েছে জানো তুষি। তুষি ছোট জবাব দিল, জানি। আচ্ছা, তুমি পালিয়ে গিয়েছিলে কেন? মা বাবা বড় মাকে বললেই তো বিয়ে ভেঙে দিত। সবাই তো তোমাকে খুব ভালোবাসে। তুষি আর রাগ ঢাক রাখল না, সরাসরি বলল, ভেবেছিলাম আমাকে না পেয়ে বাড়ির মান সম্মান বাঁচাতে সবাই অয়ন ভাইয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দেবে। ইউষা নিস্তব্ধ হয়ে বলল, তুষি, আর ইউ ইনসেন?
তোমার মাথায় এমন গার্বেজ বুদ্ধি এলো কি করে? এরকম হয় কখনো? হয়তো সিনেমায় কত দেখেছি। ঈশা চসূচক শব্দ করে বলল। তুসি, জীবনটা সিনেমা নয়, বাস্তবে এসবের কোনো ভিত্তি নেই। তাহলে যে আমার সাথে হলো, এক তুষি পালিয়ে যাওয়াতে তো আরেক তুষি আটকা পড়লো সেখানে। আর আর আমাদের বস্তিতেও হয়েছিল একবার, দাদিকে জিজ্ঞেস করে দেখো, দাদি জানে। ঈশা কাষ্ঠ হেসে বলল। সবাই এক না তুসি, সবার পরিস্থিতি, সবার চিন্তা ভাবনাও এক না। অয়ন ভাইকে তুমি চেনোই নি। ভাইয়া কোনোদিনও জোড়াজুড়ির কবলে পড়ে আমায় বিয়ে করতো না। আর সত্যি বলতে, অমন পরিস্থিতি তৈরি হলে আমিও করতাম না। ভিক্ষে করে ভালোবাসা পাওয়ার চেয়ে না পাওয়া অনেক ভালো। তুষি নিজের বোকামির কথা জানে, মানেও, তাই আর যুক্তি দিতে গেল না। শুধু ঈশার হাতের পিঠে হাত রেখে বলল। অয়ন ভাইকে একটু সামলে নিও ইউসা। আমি ওনাকে এতটা কষ্ট দিতে চাইনি। ভেবেছিলাম আমাকে না পেলেও তুমি তো ওনার থাকবে, অথচ সেসব তো হলোই না। উল্টো কি থেকে কি যে করে ফেললাম। ঈশা মলিন হেসে ভাবল। আমি সামলাবো। আমার কি আর সে ক্ষমতা আছে বলো? মুখে বলল। আচ্ছা ছাড়ো এসব, তুমি তোমার কথা বলো। ভাইয়ার সাথে সংসার কেমন কাটছে? মিটলো সব? ভাইয়া নিশ্চয়ই এখন খুব ভালোবাসে তোমায়। কাল তো দেখলাম অয়ন ভাইকে হাতও ধরতে দিচ্ছিল না। কত পজেসিভ বাব্বা। তুষি হেসে ফেলল, কেমন রোবোটিক হাসি। বলল নিস্তেজ স্বরে। ওই আর কি। পরপরই তুষি সকালের কথা মনে পড়ল, উদ্বেগ নিয়ে বলল। আচ্ছা ইউসা, আই ওয়ান্ট, না না, আই ব্যাডলি ওয়ান্ট টু টেস্ট ইউর লিপস। এটা মানেটা কি? ঈশা হতভম্ব হয়ে গেল। অ্যাঁ? মানে কি এটার? মানে এই কথার মানে কি আমার অপরাধ মার্জনা করুন? ঈশা তবদা খেয়ে বলল। এটা কি বললো? বলো না মানেটা কি? ঈশার মুখ লাল হয়ে গেল। এক নজরে দিক ওদিক চেয়ে ভালো করে দেখলো কেউ শুনছে কিনা। ঠোঁট এলিয়ে ফিসফিস করে কানে কানে বলল, মানে কি? তুষি যেন আকাশ ভেঙে ধপ করে মাটিতে পড়ল এমনি। লজ্জায় কান গরম হলো, ধোঁয়া ছুটল মাথা থেকে। বিস্ময়ে বিহ্বল হয়ে রইল দুপল। এত বড় একটা বেহায়াপনা স্বার্থ ওকে দিয়ে করিয়ে নিল আজ। এই জন্যই তখন ঠোঁট এলানো হাসি। কত বড় খারাপ। বিটকেলের ঘরে বিটকেল, চুমু খাওয়ার ধান্দা। ওই সময়ের কথা মনে পড়তেই মেয়েটার কুণ্ঠায় ঝাপসা হলো চোখ। কিছুক্ষণ থমকে থেকে নিজের দুকান দুহাত দিয়ে চেপে ধরল তুষি, আর্তনাদ করে বলল। না, এই কথা বলার আগে আমার মরণ কেন হলো না? উফ, আল্লাহ আল্লাহ, আমি এখন মুখ দেখাবো কি করে? ঈশা অবাক হয়ে বলল। কেন? কাকে বলছো এটা? ওয়েট ওয়েট, মেজো ভাইয়াকে না তো? তুষি কাদো কাদো মুখ করে ঘাড় নাড়ল, বোঝালো হ্যাঁ। ঈশা হাসি চেপে রাখতে চাইছিল, হলো না। ফিক ফিক করে হেসে উঠল এমনি। হাসতে হাসতে পেট চেপে কাত হয়ে শুয়ে পড়ল সোফায়। তুষি মাথা জ্বলে গেল, কটমট করে ভাবল। আজ আসুক বিটকেলটা, একটা শোধ যদি না তুলেছি আমি তো সে ভুসি খেয়ে মরবো। তুষি ঘর থেকে ওর মাথার বালিশটা নিতে ভুলে গিয়েছিল। আসমাও দিয়ে যায়নি। এই বালিশটা উঁচু, দুটো বালিশের সমান। উঁচু বালিশ ছাড়া তুষি ঘুমাতে পারে না, তাই নেয়ার জন্য নেমেছিল নিচে। রেহনুমা সামনে পড়ল সে সময়। কাজবাজ শেষ করে আঁচলে হাত মুছতে মুছতে ঘরের দিকে যাচ্ছিলেন তিনি। চাইলেন মেয়ের সাথে কথা বলতে, কিন্তু তুষি দাঁড়াইলই না, দ্রুত পাশ কাটিয়ে চলে গেল। ভদ্রমহিলা আক্ষেপের শ্বাস ফেললেন। ভাবলেন পরে ঠিক আদর করে মান ভাঙিয়ে নেবেন। তখনই ঘর থেকে বের হলো রোকসানা। ওনাকে দেখেই ব্যস্ত গলায় বললেন। টেবিলে খাবার দিয়েছ ছোট ভাবে? আমার কিউটি খাবে। কত কষ্ট যে একটু খাওয়াতে রাজি করলাম। স্বার্থর বিয়ের শোকে বেচারে খুব ভেঙে পড়েছে। রেহনুমাও খারাপ লাগলো, বললেন। আমি সব বেড়ে রেখেছি, তুমি যা লাগবে ওকে খাইয়ে দিও। ঠিক আছে। কই কিউটি, এসো। রেহনুমা দাঁড়ালেন না, নিজের কক্ষে চলে গেলেন। ওদিকে তুষি বড়সড় মোটা বালিশটা বাহুর তলায় চেপে মাত্রই আসছিল। আইরিন ওর মুখোমুখি পড়ে গেল অমনি। মেয়েটার হাতে বালিশ দেখে আইরিন থেমে যায়। এক দুবার বারবার যে ব্যাপারটা বোঝার চেষ্টা করে। রোকসানা বিড়বিড় করে বলেন। এই মেয়ের এখনই সামনে পড়তে হলো? তুষি কপাল কুঁচকে বলল। কি, সামনে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? যাবো, সরো। আইরিন বালিশটাকে আবার দেখল। মাথায় ঘুরছে কিছুদিন আগের সেই স্বপ্নের কথা। সেই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবা স্বপ্ন দেখেছিল সেই দিন। তুষি বালিশ কাঁধে নিয়ে কোথাও একটা যাচ্ছে। কোথাও যাচ্ছ প্রশ্ন করতেই খুব ভাব নিয়ে বলল, আমার স্বামীর ঘরে। ভেতরে ভেতরে আটকে উঠল বেচারি।
ঢোক গিলে বলল। বালিশ নিয়ে কোথায় যাচ্ছ তুমি? তুষি সঙ্গে সঙ্গে জবাব দিল। আমার স্বামীর ঘরে। আইরিনের মাথায় বাজ পড়ল। চোখটা খিচে নিল রোকসানা। দিয়েছে, এত বুঝিয়ে শুনিয়ে মেয়েটাকে খেতে বার করার পুরো গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। কিন্তু তুষি আর থামেনি। সানন্দে আইরিনের পাশ কাটিয়ে ওপরে উঠে গেল। আইরিন পাথর হয়ে রইল তখনও। রোকসানা রয়ে শয়ে কাঁধে হাত রাখলেন। কিউটি খাবে, চলো। রোষে কান্নায় ফেটে পড়ল আইরিন। মায়ের হাত সরিয়ে দিল এক ঝটকায়। চেঁচিয়ে বলল, খাবো না আমি, খাবো না, খাবো না, খাবো না। তারপর হাওয়ার মতো ছুটে ছুটে ঢুকে গেল ঘরে। অয়নের বাড়ি ফিরতে বেশ দেরি হলো। মধ্যরাত তখন। এত প্রেশার গিয়েছে আজ, সেই থেকে মানসিক বিধ্বস্ত তো আছেই। এমন প্রখর দ্বিধাদ্বন্দ্ব হয়তো এর আগে পৃথিবীর আর কেউ পড়েনি। যে পরিস্থিতি আজ আয়নের যাচ্ছে, মন মস্তিষ্ক এক বিরাট লড়াই লড়ছে সেথায়। মতবিরোধে ফেটে চৌচির ওরা। মস্তিষ্ক বলছে তুষির বিয়ে হয়েছে, এবার সত্যি ওর বড় ভাইয়ের বউ। ওই বিয়ে অবৈধ হলেও এই বিয়ে শতগুণ বৈধ অয়ন, এবার থামা উচিত। আর মন, সে বলছে ভিন্ন কথা, বলছে এসব মিথ্যে। তুষির সাথে ওর বিয়ের কথা ছিল, তুষির তবে ওরই হওয়া উচিত। স্বার্থ জোর করছে বলেই তো তুষি আলাদা হয়েছে। জোর না করলে এমন কিছু হতো না। এ বিয়ে কোনো বিয়েই হতে পারে না। অয়নের মস্তিষ্ক ছাপিয়ে মনকে দমাতে চাচ্ছে না। এটা বড্ড বেপরোয়া। আর সেই বেপরোয়া চিত্ত নিয়েই ফের স্টোররুমের সামনে গিয়ে দাঁড়ালো ছেলেটা। দরজা তখন ঠাঁ করে খোলা। সোজাসুজি ভেতরটা দেখে চমকে গেল অয়ন। তুষির বিছানায় তোষক ভাঁজ করে রাখা। ঘরে ফার্নিচার ছাড়া একটা জিনিসও নেই। না আছে পড়ার টেবিলে ওর বই খাতা, আলমারির কাপড় চোপড়, ড্রেসিং টেবিলে সাজগোজের জিনিস, আর না আছে বিছানায় সাদা কাপড়ে মোড়ানো তুষির তুলতুলে বালিশটাও। কিছুপল মূর্তির মতো চেয়ে রইল অয়ন। পরপর বিভ্রান্তের ন্যায় কোথাও একটা যেতে নিল। সামনে পড়ল আসমা। জিজ্ঞেস করলো, ভাইজান বাদ দিমু? অয়ন শশকের ন্যায় ব্যস্ত গলায় বলল, তুষি কোথায় জানো? হ্যাঁ তো, হ্যার ঘরে। ঘর যে ফাঁকা। আপাই তো ভাইজানের ঘরে। অয়নের পায়ের জমিন সরে গেল। শরীরটা পিছিয়ে এলো আস্তে। বাকরুতে হয়ে রইল দুপল। আসমা ওর দিকে তাকালো না। বাড়ির কাণ্ড কারখানা ও তো আর অজানা কিছু না, সবই জানে, দেখেছে সবই। অস্বস্তিতে চুর হওয়া মুখ নিয়ে চুপচাপ মাথা নুইয়ে নিজের কামরায় চলে গেল আসমা। অয়ন দাঁড়িয়ে রইল জোরের ন্যায়। বুক ছিঁড়ে যাচ্ছে, ছারখার হয়ে পড়ছে চারিধার। সবাই যেন হাঁসফাঁস করে বলল, এমন তো কথা ছিল না তুষি। স্বার্থ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল তুষি আদরে বাচ্চার মতো বিছানায় বসে আছে। পা দুটো সামনে ছড়ানো, কোমর অবধি ব্ল্যাঙ্কেটে ঢাকা। হাতে চিপস মিন্টু দিয়ে গেছে। ওগুলো চিবোতে চিবোতে খুব মনোযোগ দিয়ে টিভি দেখছে মেয়েটা। কুড়মুড়ি শব্দে ভরে গেছে ঘর। ও অবাক হলো কিছু। যখন ঘরে ঢুকেছিল তুষি ছিল না এখানে। এর মধ্যে এলো কখন? তার চেয়েও বিস্ময়ের ব্যাপার, এত সহজে বিছানায় চড়ে গেল। বুক ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে বাঁকা হাসল স্বার্থ। সকালের ডোজ তবে কাজ দিয়েছে। তোয়ালে দিয়ে ভেজা মাথা মুছতে মুছতে বলল, সুবুদ্ধি এসছে তাহলে? তুষি তাকালো না, গোমরা মুখে বলল, আমি মেঝেতে ঘুমাতে চেয়েছিলাম, কিন্তু দিদুন বলেছে এখন থেকে এটাই আমার ঘর। আমার ঘরে আমি মেঝেতে কেন শোবো? আমি খাটেই ঘুমাবো। তবে আমাদের মাঝখানে অবশ্যই আমার কোলবালিশটা থাকবে। আচ্ছা, কিন্তু মাঝরাতে যদি ঘুম ভেঙে দেখো তোমার কোলবালিশ নিচে আর আমি উপরে, তখন? তুষি বলল, আপনি তো বিছানাতেই শোবেন, আপনাকে আমি মেঝেতে শুতে বলিনি। আমি ওই উপরে বুঝাইনি। স্বার্থ বিড়বিড় করে বলল। অহম্মক। তুষি কান সজাগ রাখলেও শুনতে পেল না। তবে ওর আগ্রহ আপাতত অন্য কোথাও। স্বার্থ সকালে ওকে জব্বর বোকা বানিয়ে গিয়েছে। এরকম বলদ তুষি ও এর 20 বছরে কোনোদিনও হয়নি। এর শোধ না নিলে ওর নাম খারাপ হবে না। তুষি নিজের পরাজয় মেনে বসেও থাকতে পারবে না। আবার ভেবে ভেবে মাথা খারাপ করেও মাথার কিছু আসছে না। এদিকে স্বার্থ দেখলো তুষি মেঝেতে চিপস ফেলেছে। টানা টানা বিছানার চাদরও পড়েছে কিছু। অমনকি ওর সামনেই খালি প্যাকেট দুমড়ে মুচড়ে ছুঁড়ে মারল মেঝেতে। চ্যাটচ্যাটে হাতটা মুছে ফেললো নিজের ওড়নায়। এসব দৃশ্যে নাকুচকে হতাশ শ্বাস ফেললো ছেলেটা। এটাকে মানুষ বানাতে এখনো অনেক কাঠ পোড়াতে হবে। কিন্তু তাও কিচ্ছু বলল না। এই যে ওর ঝকঝকে ঘরটা তুষি একদিনই আউলে ঝাউলে ফেললো। এ নিয়ে টু শব্দও করেনি। চুপচাপ কাবার থেকে টি শার্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সে সময় আর চোখে চাইল তুষি। নজর পড়ল স্বার্থর নগ্ন পিঠে লেগে থাকা পানির ফোঁটার উপর।
ফর্সা পিঠে ছুঁয়ে এক একটা পানি রেখা লাইন বেয়ে গড়িয়ে ট্রাউজারে গিয়ে লাগছে। তুষি ঢোক গিলে চট করে চোখ সরিয়ে আনলো। স্বার্থ টি শার্ট গায়ে চড়াতে চড়াতে বলল, কফি পাবো? তুষির চেহারা ঝলকে উঠল অমনি। এই তো পেয়েছে দারুণ সুযোগ। এ কথাতেই নেমে গেল মেয়েটা। আনছি বলে চপল পায়ে ছুটল নিচের পথে। স্বার্থ ভ্রুকুচকে বলল, এত ভদ্র হলো কবে? তুষি সিঁড়িতে পা রাখতে যাবে, আচমকা হাতের কোনোই ধরে টান মারল কেউ একজন। হঠাৎ কাণ্ডে আটকে উঠল মেয়েটা। অয়ন হাত টেনে একদম আলাদা এক পাশে নিয়ে গেল। চেনা মুখটা দেখে অস্থির হয়ে পড়ল তুষি। আশ্চর্য হয়ে বলল, আপনি এভাবে 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 টেনে আনলেন কেন? অয়নের চেহারা লাল, কণ্ঠে ঝাঁঝালো, পাহাড় নিয়ে বলল, তুষি, হোয়াটস রং উইথ ইউ? চাইছো কি তুমি? কেন করছো এরকম? তুমি একদিনের মধ্যে ভাইয়ের ঘরে শিফট হয়ে কি বোঝাতে চাইছো? আমাকে দেখতে এরকম করছো তাই না? বোঝাতে চাইছো যে তোমাদের মধ্যে সব ঠিক আছে? আমাকে বোকা মনে হয় তুষি? আমি বোকা? এত বোকা? তুষির এবার মাথা গরম হয়ে গেল। আর চুপ থাকা হলো না। এক ঝটকায় হাত ছড়িয়ে এনে বলল, অয়ন ভাই, নিজের সীমায় থাকার চেষ্টা করুন। আমি নিজের অপরাধ বোধের জন্য আপনার সাথে কঠোর হতে পারছিলাম না, কিন্তু এর মানে এই না যে সামনেও হব না। আপনি নিজের ব্যবহার সংযত করুন। কেমন আচরণ এসব? কিরকম অসভ্যতা এটা! অসভ্যতা? তুষি, আমি তুষি হাত তুলে বলল, আমি কিচ্ছু শুনতে চাই না। আপনি আর কখনো আমার সাথে এভাবে কথা বলবেন না। আমি আপনার বড় ভাইয়ের স্ত্রী। পারলে সম্মান করবেন, না হলে কথা বন্ধ রাখবেন। আদব না জানলে বলবেন, শিখিয়ে দেব। কিন্তু পরবর্তীতে কোনো অসভ্যতা করলে কিন্তু ভুলে যাব আপনি আমার বড় বয়সে। তখন ঠিক যেভাবে আপনি আপনার বড় ভাইয়ের গায়ে হাত তুলেছিলেন, সেইভাবে আমার হাতটাও না উঠে যায় আবার। অয়ন বিস্মিত, স্তব্ধ। তুষির কঠোর গলায় বলল, আর আমি আমার স্বামীর থেকে আলাদা থাকি না তার সাথেই থাকি, আমার আর ওনার মধ্যে সব ঠিক আছে কিনা নাকি নেই, সেটা আমাদের ব্যাপার, আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি বাইরের মানুষের মধ্যে ঢুকবেন না। আমাদের যা সমস্যা সেটা আমরা মিটিয়ে নেব। আপনাকে এত না ভাবলেও চলবে। আপনি বুদ্ধিমান মানুষ। আশা রাখছি আমার কথাগুলো অল্পতেই বুঝবেন আপনি। অয়ন হতবাক, বিমূঢ়, মূর্খের ন্যায় চেয়ে রইল কেবল। তুষি কপাল কুঁচকে পেছনে ফিরতেই দেখল স্বার্থ দাঁড়িয়ে আছে, একদম সাবলীল, শক্ত একটা চিবুক নিয়ে। কথাগুলো শুনেছে কি না বোঝার উপায় নেই। তুষি একটু থেমে বিব্রত হয়। উনি কি শুনে ফেললেন? ও জিভে ঠোঁট বিছিয়ে তড়িঘড়ি করে কাজের ছুতোয় নেমে গেল নিচে। এইবার এক ছোটা গর্বের হাসি হাসল স্বার্থ। দম্ভ নিয়ে তার পাতলা ঠোঁট উপরে উঠে গেল এক পাশে। এই হাসিতেই যেন প্রমাণ হয়ে গেল আজ এই মুহূর্তে কিছু একটা জিতে গেছে স্বার্থ। তারপর অয়নের দিকে ফিরল সে। এখনো যেন প্রস্তুত ছেলেটা, ভাঙাচোরা, বিধ্বস্ত অনেক। স্বার্থ ফোঁস করে শ্বাস ফেলে বলল, এবার অন্তত বোঝ অয়ন, তুষি তোর নেই। অ্যাজ অলওয়েজ শি ইজ মাইন। অয়ন প্রহত চোখে বলল, কাটা খাই নুনের ছিটা দিচ্ছ? না, বোঝাচ্ছি, তুই একটা ভালো ডাক্তার, তোকে এসব মানায় না। আমার কোনো জ্ঞান চায় না। আমার জ্ঞান এত সস্তাও নয়। আমি শুধু বললাম, শোনা না শোনা তোর ব্যাপার। এখনই নিজেকে নিয়ন্ত্রণ না করলে পরে যখন চাচা হবি তখন কষ্ট আরো বাড়বে। হতবুদ্ধি হয়ে চাইল অয়ন। চাচা? আমার ছেলে মেয়ে হলে তোকে চাচা ডাকবে কে? ও সরি, তুই তো সম্পর্কে তুষির কাজিন, ওর ভাইয়ের মতোই। আমাদের বাচ্চারা তো তোকে মামাও ডাকবে। স্বার্থ এত স্বাভাবিকভাবে বলল, অথচ অয়নের মাথা শুদ্ধ ফাঁকা হয়ে যায়, কান দুটো ক্ষয়ে পড়ে কোথাও। তুষির বাচ্চা ওকে মামা ডাকবে? যার বাচ্চার বাবা হতে চেয়েছিল তার বাচ্চার মামা হবে ও? এ কেমন নিষ্ঠুরতা, এ কেমন নিয়ম পৃথিবীর! একটা ফাঁকা বুক, ভাঙা মন আর অনেক বেশি হাহাকার নিয়ে অয়ন বারান্দায় এসে দাঁড়ালো। রাতের বুক চিরে উড়ে যাওয়া অন্ধকার হাতটা দেখা গেল ওর কানিস ছুঁয়ে গড়িয়ে পড়া জল, যা আরও বাড়ল তুষির বলা কথায়। স্বার্থর একটু আগের বিদ্রুপ মনে করতেই অয়নের বুক খলবলালো এই না পাওয়ার বিষাদে। সত্যিই তো, আজ তুষি সংসার পেতেছে, কাল ওদের সব মিটে যাবে, পরশু ওদের সংসারে নতুন মানুষ আসবে, তখন সম্পর্কের সুতোতে টান পড়বে না। অয়ন তো সেই টানে আটকে যাবে, পালানোর কোনো পথই থাকবে না সে সময়। কিন্তু ওর দুনিয়াটা এমন বিষিয়ে গেল কেন? জীবন তো এমন ছিল না। কেন এলো তুষির প্রতি ভালোবাসা? কেন ওকে ধরেছিল মনে? দূরাকাশে ঢেকে থাকা বড় বড় গাছের পাতাগুলোতে চোখ ভরে দেখল অয়ন। মেঘের কোল ছুঁয়ে উড়ে বেড়ানো নিঃসঙ্গ গাংচিলটাও যেন ওকে শুনিয়ে শুনিয়ে গাইল, এত শূন্যতা এ মনে রাখি যে আমি, দেখে না কেউ তো আর, বলে সবই পাগলামি, কাটে না যামিনী,
বিরহ যেন কেটে যায়, থামে না বরষা, তোমার ডাকি যে আমি আর সে থাকে কার ভরসায়। অয়ন, কোমল নারীকণ্ঠের ডাক শুনে ঝটপট কোণের ভাঁজ করে শার্টের হাতায় চোখ মুছল অয়ন। ফিরল পেছনে। তনিমা এগিয়ে এলেন। ছেলের বিস্ময় মুখটা দেখলেন দুপল, মাথায় হাত বুলিয়ে বললেন, এখনো মন খারাপ? অয়ন বিদ্রুপ করে হাসল। আমার মন আছে নাকি? আমি তো মানুষই নই। তনিমার বুকটা হু করে উঠল। দুই সন্তানের মাঝে ফাটা বাসে পা আটকে যাওয়ার মতো অবস্থা উনার। বললেন, এভাবে বলে না বাবা, আমার ছেলেরা তো খুব বুঝদার বিচক্ষণ, তাদের মুখে কি এইসব মানায়? অয়নের কণ্ঠ ভিজে গেল আবার। ভাইয়া আমার সাথে এমন কেন করলো মামুনি? ও দোষ দিস না বাবা, সব ভাগ্য। জন্ম মৃত্যু বিয়ে সব তো আল্লাহর হাতে বল। স্বার্থর কপালে তুষে ছিল। তাহলে আমি মাঝে কেন এলাম? আমি কি জেসে গিয়েছিলাম? তুষি তো বিয়েতে রাজি হয়ে আমাকে আশা দেখালো। ও কি আমার সাথে অন্যায় করেনি? তনিমা একটু সময় নিয়ে বললেন, বাচ্চা মেয়ে তো বোধহয় স্বার্থর সাথে জেদ করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কিন্তু এখন তো বুঝতে পেরেছি বাবা, তুষি সত্যি তোকে পছন্দ করতো না। ওরা ওদের মতো এগিয়ে যাচ্ছে, তুই কেন তাদের পিছে পড়ে থাকবি? আমার হাসি খুশি চঞ্চল অয়নটাকে যে আমার এমন দেখতে ভালো লাগে না। অয়ন এবারও হাসল, উদাস চোখে মলিন হাসি। তনিমা বললেন, খাবি চল, সারাদিন খেয়েছিস কিছু? খিদে নেই। অয়ন এমন করে না বাবা, তুই কত ভালো ডাক্তার, সবে সবে ঢাকায় তোর নাম ছড়াচ্ছে। এই সময় নিজের ব্রাইট ফিউচার অন্য কিছুর জন্য শেষ করে দিস না। তোকে পেছনে সব কিছু থেকে মুড অফ করতে হবে। মুভ অন করা এতটা সহজ নয়। শুনতে যেমন, শব্দটা তার চেয়ে কয়েক গুণ ভারী। যারা সত্যি সত্যি কাউকে ভালোবাসে তারা আসলে কোনো দিনই মুভ অন করতে পারে না, কেননা কোনোভাবে ওই পোড়া দাগ ওদের হৃদয়ে থেকেই যায়। তারপর একটু থেমে বলল, আমি তো তুষিকে সত্যিই ভালোবেসেছিলাম, হয়তো সময়টা কম, কিন্তু আমার অনুভূতি কমতি ছিল না। অথচ দেখলে মেডিকেলে অ্যাডমিশন পরীক্ষায় প্রথম সারিতে থাকলেও জীবনের পরীক্ষায় আমি কেমন ফেল করে গেলাম মামুনি। তুষিও আজ বলল আমি যেন ওর জীবনে নাক না গলাই, ওকে যেন বড় ভাইয়ের স্ত্রী হিসাবে দেখি। এরপরেও কি আর ওর আশায় থাকা আমার উচিত মামুনি? দিন শেষে আমি একটা জিরো, যার জন্য লড়লাম, এত কিছু করলাম, সেই তো আমাকে চায় না, আমাকে বুঝলো না। তনিমা নীরব শ্বাস ফেলে বললেন। অয়ন চুপ করে রইল, বিষণ্ণ চোখ দুটো আকাশপথে মেলে রেখে ভাবল, নসিবে থাকা মানুষ হয়তো আসবে, কিন্তু যে মনে আছে তাকে কি করব? প্রথম ভালোবাসাকে এত সহজে ভুলে যাওয়া যায়? তনিমা ছেলে নীরবতা দেখে বুঝলেন এভাবে খেতে নেওয়া যাবে না। এর চেয়ে ভালো খাবারটা ঘরে নিয়ে আসুক, বুঝিয়ে সুঝিয়ে নিজের হাতে খাইয়ে দেবেন না হয়। উনি তড়িঘড়ি করে আবার বেরিয়ে গেলেন। অয়নের মাথা নুইয়ে রইল কিছুক্ষণ। হঠাৎ কী ভেবে মুখ শক্ত করল। পরপর ঝড়ের বেগে ঘরের ভিতরে এসে বসল কেদারায়। ল্যাপটপটা মেলে ব্যস্ত হলো কাজে। রান্নাঘর ফাঁকা, সারা বাড়ি ঝিমঝিম করছে ছন্দপতন রাতের শব্দে। তুষি সতর্ক চোখে এদিক ওদিক তাও দেখল ভালো করে। পরপর মশলার দানি থেকে মরিচের গুঁড়ো নিয়ে এক খাবলা ঢেলে দিল কফিতে। সুন্দর করে নেড়েচেড়ে একদম মিশিয়ে বুক ফুলিয়ে বলল, ইউ বিটকেল পুলিশ, তুষির সাথে চালাকি? হ্যাঁ, লিস্ট টেস্ট করার খুব শখ না? একবার ঝাল ঝাল কফি টেস্ট করবেন এবার। অনেক তুষির অনেক রেসিপি। হ্যাঁ, তুষি এগে তো নিয়েও থামল। ফ্রিজ খুলে একটা বাটিতে ডেজার্ট তুলে নেয়। এত ঝাল খেলে স্বার্থর অবস্থা নিশ্চয়ই খুব খারাপ হবে। তখন সাথে সাথে এটা খেতে দেবে তুষি, যাই করুক। ওর তো মায়াদয়া আছে নাকি? একটা ছোট গোল বেতে টেবিলের দুপাশে দুটো চেয়ার পাতানো। একটাই বসে টিভিতে নিউজ চ্যানেল দেখছে স্বার্থ। ভীষণ মনোযোগ তাতে। মিডিয়া কোন খবর নিয়ে কী কাহিনী বানাচ্ছে সব তো জেনে রাখতে হয়। এর মাঝেই কল এলো। স্ক্রিনে জামিলের নাম দেখে ও ধরল তাড়াতাড়ি। বেঁচে আছিস তাহলে? আছি মানে? তুই কি চাইছিলি আমি অল্প বয়সে মরি? আচ্ছা বাদ দে, তুই বল, বিপুলিশ খবর কি তোর? স্বার্থ কপাল কুচকে বলল, বিপুলিশ? বিবাহিত পুলিশ। তুই এখন দৈহিক মানসিক দুই পদে বিবাহিত না? তুই এই দুদিন কোথায় ছিলি? ছোট মামার জন্য মেয়ে দেখা হচ্ছিল, আমি সাথে গিয়েছিলাম। তোদের দেখে যখনই বুকে ব্যথা পাই, মামাকে দেখে শান্তি লাগে। সে আমার 5 বছরের বড় হয়েও এখনো বিয়ে করতে পারিনি। যাকে বাড়ির কি অবস্থা? খারাপ।
অয়নের অবস্থা তো তাহলে আরো খারাপ, তাই না? হ্যাঁ। আমার এত লজ্জা লাগছে যেতে। সব জেনে ওকে নিয়ে যে ঘুরলাম, এখন মুখোমুখি হব কি করে? কালায় তারপর দেখছি। সত্যি আসবো? হ্যাঁ। শোন না স্বার্থ, বল। বাসরটা